আমি মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করি, অপব্যয়ী হতে নিষেধ করি, মিতব্যয়ী হতে উৎসাহিত করি। আমার অনুরোধ যে আপনারা আপনাদের আয়ের একটা অংশ সঞ্চয় করুন। খুব কষ্ট হলে যদি অল্প পারেন, যতটুকু পারেন ততটুকু সঞ্চয় করুন। আপনার সাধ্যের বাইরে খরচ করার চিন্তাও করবেন না যে কোনো পরিস্থিতিতে। সঞ্চয় বিষয়ক, বিনিয়োগ বিষয়ক অসংখ্য ভিডিও যেহেতু আমি করেছি, আমার ভিডিও যারা দেখেন তারা অনেক ধরনের প্রশ্ন আমাকে করেছেন কমেন্ট বক্সে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাদের কথা হচ্ছে যে স্যার বা ভাই, ইনকাম এত কম, সঞ্চয় করবো কোত্থেকে, চলতেই তো পারি না। কথায় খুবই যুক্তি আছে এবং আমি কারোর সাথে দ্বিমত পোষণ করি না। প্রত্যেকের কথা তার যুক্তি অনুযায়ী খাঁটি কথা। কিন্তু এখানে আমার কিছু আলাপ আছে, কিছু আলোচনা আছে, আমার কিছু মতামত আছে যেটা আপনার সাথে আমি শেয়ার করতে চাই। সুপ্রিয় শ্রোতা, আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা যারা আমার সাথে এই দীর্ঘ জার্নিতে অংশ নিয়েছেন, আমার সাথে আছেন, আমার ভিডিও দেখছেন, ভিডিও দেখে নিজে উপকৃত হচ্ছেন, নিজে সিদ্ধান্ত নিচ্ছেন, ইভেন কেউ কেউ আমাকে বকাঝকাও করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে বলি যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন এবং ভালো লাগলে ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করে দিন। বলছিলাম যে আমি সঞ্চয় করতে উদ্বুদ্ধ করি, অপব্যয়ী হতে নিষেধ করি এবং মিতব্যয়ী হতে উৎসাহিত করি। বারবার বলি যে আপনি বিপদকালীন সময়ের জন্য টাকা রাখুন। আপনার যদি টাকা থাকে তাহলে দেখবেন যে আপনার আশপাশে স্বজনের অভাব হচ্ছে না, আর যদি টাকা না থাকে দেখবেন যে স্বজনেরাও আপনার থেকে দূরে চলে যাচ্ছে, যদিও কেউ কেউ কারোর সাথে সারা জীবন থাকে, ব্যতিক্রম। তাহলে একটা বিষয় খুব পরিষ্কার, সেটা হচ্ছে আপনার টাকার দরকার, বিশেষ করে আপনার বিপদে। আপনি যখন কোনো রোগে আক্রান্ত বা কোনো ধরনের বিপদের মধ্যে নিপতিত হন, তখন টাকা আপনাকে হেল্প করতে পারে। টাকা আপনাকে পরিপূর্ণ সুখ দিতে পারে না হয়তোবা, কিন্তু টাকা আপনার সুখের অনুষঙ্গগুলোকে যোগাতে পারে। টাকা যে আপনার কাছে থাকবে, তাহলে এটা আসবে কোত্থেকে? এটা তো আপনাকে আপনার আয়ের একটা অংশ সঞ্চয় করতে হবে। মানে যদি আর্লি এজে আপনি সঞ্চয় শুরু করেন, তাহলে আপনার টোটাল টেক হোম স্যালারির অন্তত 10% সঞ্চয় করুন। আর যদি একটু বয়স বেশি অবস্থায় আপনি সঞ্চয় শুরু করেন, তাহলে আপনার 20% থেকে 30% সঞ্চয় করতে হবে, যদি আপনি রিটায়ারমেন্টের পরে একটা সুস্থ জীবন চান, সুস্থ আর্থিক জীবন চান। আমি আরো একটা কথা বারবার বলি যে আপনি 6 মাস থেকে 1 বছরের ইমার্জেন্সি ফান্ড গঠন করুন। সঞ্চয় আগে করুন, তারপরে খরচ করুন। শুধু সঞ্চয় করবেন না, বিনিয়োগ করবেন, তাহলে আপনার আর্থিক সমৃদ্ধি অর্জন সহজ হবে। ওই যে বলছিলাম যে আমি যতই বলি না কেন, অনেকে তো বলছেন যে স্যার বা ভাই, আমার কাছে এমন টাকা থাকে না যেটা আমি সঞ্চয় করব, ইনকাম এত কম, আমি সঞ্চয় করব কিভাবে? এখানে আমার একটা কথা খুব স্পষ্টভাবে বলা দরকার, যেটা আমি মনে লালন করি, অনেকবার শেয়ার করেছি, আরেকবার শেয়ার করি। সেটা হচ্ছে, আপনি যদি 40,000 টাকা আয় করেন মাসে, আপনার জীবন 40,000 টাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়। আপনি যদি 1 লাখ টাকা আয় করেন, আপনার জীবন হয় 1 লাখ টাকাকে কেন্দ্র করে। আবার যদি আপনি 10 লাখ টাকা মাসে আয় করেন, আপনার জীবন হয় 10 লাখ টাকা কেন্দ্রিক। দেখবেন যে 10 লাখ টাকা আয় করে সে কিন্তু 1 লাখ টাকা খরচ করে কখনো পারে না। ইনকাম বাড়ে, সাথে সাথে তার এক্সপেন্ডিচার প্যাটার্ন বাড়ে, তার জীবন মানের উন্নতি সে ঘটায়। বিপদটা হচ্ছে আয় বাড়ানোর সাথে সাথে জীবন মানের উন্নতি হোক, কিন্তু যদি সঞ্চয়েরও উন্নতি হয় পাশাপাশি, ইটস গুড। কিন্তু ইনকাম যার 20,000 টাকা, 30,000 টাকা, তার ক্ষেত্রে কি হবে? তার কথা হচ্ছে আমি সঞ্চয় করব কিভাবে? আমার কথা হচ্ছে, আপনি যদি 20,000 টাকা ইনকাম করেন, আপনার জীবন তো 20,000 টাকা কেন্দ্রিক, আপনি সেভাবে আপনার জীবনকে নির্বাহ করেন, তাই না? তো 20,000 টাকা ইনকাম করে আপনি 2,000 টাকা সঞ্চয় করুন। যে ধরে নিন আপনার 18,000 টাকা ইনকাম, আপনি না পারলে 1,000 টাকা সঞ্চয় করুন, কিন্তু আপনার সঞ্চয় করতে হবে। এই ক্ষেত্রে আমাদের আজকের যে ভিডিও আমি শিরোনাম দিয়েছি, সেটা হচ্ছে, এখানে কি সামর্থ্যটাই বড় ব্যাপার নাকি আপনার মানসিকতাটা বড় ব্যাপার? আপনার অ্যাটিটিউড সবচেয়ে বড় ব্যাপার সেভিংস এর পেছনে। আপনি সঞ্চয় করবেন এই ডিসিশন যদি নেন এবং সেইভাবে যদি আপনি অ্যাক্ট করেন, তাহলে দেখবেন যে আপনি আসলেই সঞ্চয় করতে পারছেন। এখানে ইনকামের অ্যামাউন্টটা সমস্যা না, এখানে আপনার খরচকে কন্ট্রোল করা, আপনার নেসেসিটির দিকে বেশি মনোযোগ দেওয়া, এটা আপনার ইম্পর্টেন্ট। এখানে যদি আপনি অপ্রয়োজনীয় খরচকে এড়াতে পারেন, তাহলে দেখবেন যে আপনি সঞ্চয় করতে পারছেন। কিন্তু আপনি যদি অপ্রয়োজনীয় ব্যয়কে কমাতে না পারেন, আপনার ইম্পালসিভ বাইং যে হ্যাবিট, সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি যত টাকা ইনকাম করুন না কেন, আপনি আদৌ সঞ্চয় করতে পারবেন না। তাই আমার কথা স্পষ্ট, সেটা হচ্ছে যে সঞ্চয় কিন্তু আপনার সামর্থ্যের উপরে আদৌ নির্ভর করে না, সঞ্চয় নির্ভর করে আপনার মানসিকতার উপরে। আমি হয়তো একটা ভিডিওতে বলেছিলাম, আপনি জানেন যে একটা ব্যাংকের এমডি, তিনি বলেছিলেন যে সে অনেক টাকা ইনকাম করেন, কিন্তু চাকরি চলে গেলে চলতে পারবেন না, কারণ ওনার সেভিংস হ্যাবিটটা গ্রো করে নাই। আপনার আয় যদি কমও থাকে, আপনার সেভিংস হ্যাবিট যদি আপনি গ্রো করাতে পারেন, আপনার মনকে যদি আপনি রাজি করাতে পারেন, দেখবেন যে আপনি সঞ্চয় করতে পারছেন। এবং যদি আপনার আয় বেড়ে যায়, দেখবেন যে আপনি খরচ হঠাৎ করে বাড়াচ্ছেন না, আপনি হঠাৎ করে সঞ্চয় বাড়াচ্ছেন। সেটাই উচিত। যে আয় বেড়ে গেছে, আপনি হঠাৎ করে খরচ বাড়িয়ে দিলেন, নো। আয় বেড়ে যাওয়ার 6 মাস পরে আপনি চিন্তা করেন যে আপনার জীবন হয়তো আর একটু সুন্দর করবেন, জীবন মান একটু বাড়াবেন।
কিন্তু তারপরেও যেটুকু ইনকাম বাড়ছে সেটুকু নয়, তার চেয়ে আপনি খরচকে কমিয়ে আনবেন। যেমন আপনার ইনকাম ছিল 50,000 টাকা, এটা হয়ে গেছে 70,000 টাকা। 20,000 টাকা আপনার আয় বেড়েছে, আপনি খরচ 20,000 টাকা বাড়াবেন না। 20,000 টাকা থেকে 30% কমিয়ে দিন বা 20% কমিয়ে দিন। দেওয়ার পরে যেটা থাকবে সেটা আপনি খরচ বাড়ান। তাহলে হবে কি, আপনার আয় বাড়ার সাথে সাথে আপনার সেভিংস এর পরিমাণটা বাড়ছে। হয়তো পার্সেন্টেজ একই থাকছে কিন্তু পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। সুতরাং সঞ্চয়ের যে হার আপনি নির্ধারণ করেছেন সেটা যেন কমতির দিকে কখনো না যায়, ইনকাম বাড়ার সাথে সাথে সেটা যেন আরো বাড়তির দিকে যায়। আর সেটা তখনই সম্ভব হবে যখন আপনার মানসিকতা আপনাকে অ্যালাউ করবে, আপনি আপনার মনকে রেডি করতে পারবেন। আপনার মন বলবে যে না, আমি অত খরচে হব না, আমি সঞ্চয়ী মনোভাবের হব। এটা একটা ডিসিপ্লিন, এটা একটা হ্যাবিট, এটা একটা রিচুয়ালের পর্যায়ে নিতে হবে। তাহলে দেখবেন আপনি অল্প ইনকাম হলেও সঞ্চয় করতে পারছেন। আর সেটা যদি না পারেন তাহলে দেখবেন ইনকাম বেড়ে গেছে, খরচ অনেক বেড়ে গেছে, আপনি সঞ্চয় করতে পারছেন না। সুতরাং এটা আপনার মানসিকতার উপর নির্ভর করে, এটা আপনার অ্যাবিলিটির উপরে কখনো নয়। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।